আলাইকুম। আজকে আমার বাফেলোতে তৃতীয় দিন। আজকে আমাদের প্ল্যান হলো টরন্টো যাওয়ার একটা চেষ্টা নেব, কারণ গতকাল চেষ্টা নিয়েও আমি সময় এবং শারীরিক অবস্থার জন্য পারি নাই। আজকে এই মুহূর্তে আমরা রওনা দিচ্ছি আমাদের হোটেল থেকে। আমরা টরন্টোর দিকে যাব, টরন্টোর দিকে রওনা দেবো। চলুন যাওয়া যাক, আপনার সাথে থাকুন, দেখুন আমি যেতে পারি কিনা। আমাদের বর্ডার ক্রস করতে হবে, তারপরে ওপার থেকে টরন্টো যাব। চলুন যাওয়া যাক। আমি হোটেল থেকে বের হয়ে যাচ্ছি। প্রচন্ড সূর্যের চেহারা পড়তে পড়তে কালো হয়ে গেছে। তোমার চেহারাটা ভালো আছে। আমরা রেইনবো ইন্টারন্যাশনাল বর্ডার দিয়ে আজকে কানাডা প্রবেশ করব, যেটা আমরা গতকালও করেছিলাম। আমরা এখন যাচ্ছি গ্রেট আইল্যান্ড সাউথ ব্রিজের উপর দিয়ে, মোটামুটি একটা নামকরা ব্রিজ, যা দিয়ে নায়াগ্রার দিকে যাওয়া যায়। এবং এই রাস্তা দিয়ে আমরা এখন কানাডা বর্ডার ক্রস করব। আমরা এইমাত্র চেকপোস্ট পার হয়ে কানাডার মধ্যে প্রবেশ করলাম। আমরা আজকে আর নায়াগ্রা ফলসে যাব না, সরাসরি আমরা টরন্টোতে চলে যাব। 100 কিলোমিটার পার আওয়ার। ও আচ্ছা, এটা মাইল বানায় নি, ছাপায় নি কিলোমিটার স্পিড। এখানে আমেরিকার সব এফপিএস সিস্টেম, ফুট পাউন্ড সিস্টেম, এখানে হলো এমকে সিস্টেম, মিটার কিলোগ্রাম। লাইক আমার গাড়ি আবার সেটা কনভার্ট করে নিচ্ছে 62 মাইলস পার আওয়ার স্পিড। আচ্ছা, 62 মাইলস পার আওয়ার কনভার্ট করে নিচ্ছে, কিলোমিটার দেখাচ্ছে না। আচ্ছা আচ্ছা। আসলে ব্যাপারটি হচ্ছে কানাডার রাস্তার স্পিড লিমিট লেখা থাকে কিলোমিটার প্রতি ঘন্টায়, আর সেখানে আমেরিকায় লেখা থাকে মাইল প্রতি ঘন্টায়। তো এখন আমাদের গাড়িটি আমেরিকার টেসলা গাড়ি, এবং এখানে এসে যখন স্পিড লিমিটটা, রাস্তার স্পিড লিমিটটা সে রিড করতে যাচ্ছে, তখন সে এটাকে কিলোমিটার থেকে মাইলে কনভার্ট করে দেখাচ্ছে। এটাই আর কি আমাদের বলার বিষয়। আমেরিকা আমরা সারা দুনিয়াতে মডার্ন সিস্টেম ফলো করতে বলে, কিন্তু নিজেরা সেই ব্রিটিশ সিস্টেম ফলো করে। এখনো পাউন্ড, আউন্স, ফুট এগুলো নিয়ে তারা ব্যস্ত। এটা ওদের স্পেশালিটি। যাই হোক, আমরা এখন কানাডা প্রবেশ করেছি। আজকে আমরা রেইনবো ইন্টারন্যাশনাল কানাডা বর্ডার দিয়ে যখন প্রবেশ করি, তখন আমরা এই বর্ডার ক্রসিং এর কোনো দৃশ্য, অডিও বা ভিডিও কিছুই দেখাই নেই। গতকাল আমরা একটা অডিও দৃশ্য দেখিয়েছিলাম। এর মূল কারণ হলো এসব এলাকায় ভিডিও অডিও করার মোটেই অনুমতি নাই। তারপরও আমরা গতকাল কিছুটা চেষ্টা করেছি, তাই আজকে আর আমরা এই অংশটুকু বাদ দিয়েছি। গাড়ির জিপিএসে আমাদের বাফেলোর হোটেল থেকে টরন্টো শহর দেখাচ্ছিল প্রায় 200 কিলোমিটার, এবং সময় দেখাচ্ছিল প্রায় 2 ঘন্টা মতো। তো যাই হোক, আমরা এখন প্রায় 50-60 কিলোমিটার চলে এসেছি। বাকিটা সামনে দিকে চলুন, দেখা যাক কি হয়। আজকে আমাদের এই টরন্টো যাওয়ার পিছনে একটা
পটভূমি আছে। আর এই পটভূমিটা হচ্ছে কানাডার সাসকাচুয়ান স্টেটে আমার আপন ছোট ভাই থাকেন, এবং সে কিছুদিন আগে অসুস্থ বোধ করায় আমি তাকে দেখতে যাওয়ার জন্য একটি প্রোগ্রাম নেই। সে মোতাবেক আমি গাড়ি যোগে টরন্টো যেয়ে ওইখান থেকে ফ্লাইট যোগে সাসকাচুয়ান যাওয়ার জন্য টরন্টো থেকে সাসকাচুয়ান একটা ফ্লাইট বুকিং দেওয়ার পরিকল্পনা করি। কিন্তু পরবর্তীতে আমার ছোট ভাই জানায় যে সে তার বাসা বদলের কিছু সমস্যা নিয়ে খুবই ব্যস্ত আছে, এই মুহূর্তে সে সময় দিতে পারবে না। তাই আমরা আপাতত ওই টরন্টো থেকে সাসকাচুয়ান যাওয়ার পরিকল্পনা বাদ দেই, এবং পরিবর্তে আমরা শুধু টরন্টো শহরে যাচ্ছি। আপনারা পাশে যে শহরটি দেখতে পাচ্ছেন এটার নাম হলো হ্যামিল্টন। এটা কানাডার অন্টারিও প্রদেশে অবস্থিত। হ্যামিল্টন একটি শিল্প শহর এবং স্টিল সিটি নামে পরিচিত, তবে এখানে বেশ দামি বিশ্ববিদ্যালয়ও আছে, যেমন ম্যাকমাস্টার ইউনিভার্সিটি। হ্যামিল্টন শহরটি তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য খুবই জনপ্রিয় এবং পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয়। তবে টরন্টো শহরেও যাচ্ছি দুটি মহৎ উদ্দেশ্য নিয়ে। আমার বড় ভাই সমতুল্য ইঞ্জিনিয়ার বারি সাহেব, উনি সম্প্রতি কানাডায় থাকেন। এই বারি ভাই আমার ছোটবেলা থেকেই পূর্ব পরিচিত ছিলেন। একসময় ওনার পিতা এবং আমার পিতা তৎকালীন পূর্ব পাকিস্তান রেলওয়ের অধীনে আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনে একত্রে কর্মরত ছিলেন কলিগ হিসাবে, এবং আমরা সেই রেল স্টেশনের পাশেই রেলওয়ে কলোনিতে বসবাস করতাম। আলমডাঙ্গা রেল স্টেশনটি 50 ও 60 দশকের দিকে ওই এলাকার ব্যবসা বাণিজ্যের যাতায়াতের একটা কেন্দ্রবিন্দু ছিল, এবং ওই সময় যারা এই স্টেশনটি দেখে থাকবেন তারা হয়তো মনে করতে পারবেন এই স্টেশনের ব্যাপকতা ও বিস্তৃতি কত দূর ছিল। যা হোক, বাড়ি ভাই আমার সিনিয়র ছিলেন এবং সেই সুবাদে পরিচয় ছিল। এখন এই ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হওয়ার প্রায় 6 মাস আগে ওনার সাথে আমার একবার দেখা হয়েছিল অন দ্য ওয়ে। তখন আমি বলেছিলাম, আপনাদের ওখানে ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনার কেমন? উনি বলেছিলেন, তুই যদি ভর্তি হতে চাস তবে আমি তোকে জানাবো। এই পর্যন্তই ওনার সাথে আমার শেষ কথা হয়েছিল। আপনারা পাশে যে এলাকাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কানাডার অন্টারিও প্রদেশের বার্লিংটন শহর। এটা লেক অন্টারিওর তীরে অবস্থিত। এই শহরটি অত্যধিক সুন্দর এবং প্রাকৃতিক সৌন্দর্য, উদ্যান ও জলাশয়ের জন্য বিখ্যাত। যা হোক, যে কথা বলছিলাম, এই বারি সাহেব আমার ছাত্র জীবনে আমার থেকে 2 বছর সিনিয়র ছিলেন। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানে অনার্স নিয়ে প্রথম বর্ষে ভর্তি হই, 3 মাস ক্লাস করার পরে এই বারি ভাই, উনি তখন চিটাগাং ইঞ্জিনিয়ারিং কলেজ, যেটা এখন চুয়েট, সেখানে সংসদে উনি ভিপি ছিলেন। উনি আমাকে একটি প্রসপেক্টাস পাঠান
যে তুমি যদি এখানে ভর্তি হতে চাও তাহলে তুমি এই প্রসপেক্টাসের ভিতর ফর্ম আছে, ফিল আপ করে আমার কাছে পাঠিয়ে দাও। দরখাস্তটা কলেজের নির্ধারিত অফিসে জমা দেওয়ার ব্যবস্থা উনি করবেন। আপনারা পাশেই দেখছেন একটি মসজিদের মিনার, সম্ভবত এটা হ্যালটন মুসলিম অ্যাসোসিয়েশনের অফিস কাম মসজিদ। আপনারা এখন যে শহরটি দেখতে পাচ্ছেন এইটার নাম হলো ওক ভ্যালি শহর। এটাও অন্টারিও প্রদেশের অন্তর্গত। এই শহরটিও লেক অন্টারিওর তীরে অবস্থিত এবং এই অঞ্চলটি স্বাস্থ্যকর এবং জলবায়ুর জন্য চমৎকার একটি শহর। এই শহরে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বাস করে। এটার অর্থনীতিও, শিক্ষা, বিনোদন ইত্যাদি বিষয়ে বেশ সুনাম আছে। যা হোক, যে কথা বলছিলাম, আমি যথারীতি ফর্মটা ফিল আপ করে রিভাইয়ের কাছে বাই পোস্টে ওনার কাছে পাঠিয়ে দিলাম। উনি এটা তখনকার চিটাগাং ইঞ্জিনিয়ারিং কলেজের রেজিস্ট্রার অফিসে জমা দিলেন। এখানে বলে রাখা ভালো যে তখন সারা বাংলাদেশে মাত্র বুয়েট, রাজশাহী ইঞ্জিনিয়ারিং কলেজ এবং চিটাগাং ইঞ্জিনিয়ারিং কলেজ চালু ছিল। খুলনা বা অন্যান্য ইঞ্জিনিয়ারিং কলেজ বা কোনো প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ কোনো কিছুই ছিল না। সেদিক দিয়ে চিটাগাং ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হওয়াটা সিট সংখ্যার দিক দিয়ে খুবই দুষ্প্রাপ্য ছিল। আমরা এখন যে এলাকা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে মিসিসাগা, কানাডার অন্টারিও প্রদেশের একটি প্রধান শহর এবং এটা টরন্টোর পশ্চিম অংশ বলে পরিচিত। এটি টরন্টোর বৃহত্তম মেট্রোপলিটন এলাকা, যেটাকে জিটিএ বলে। এটা এবং অন্টারিও লেকের ধারে অবস্থিত। আপনারা যে সামনে দেখতে পাচ্ছেন চিকন সরু একটি টাওয়ার, এই টাওয়ারটি হচ্ছে সিএনএন টাওয়ার। এই সিএনএন টাওয়ারটা হচ্ছে টরন্টো শহরের একটা আইকনিক সিম্বল। আবার যে কথা বলছিলাম, আমি বুয়েটে ভর্তি হওয়ার ব্যাপারে খুবই আশাবাদী ছিলাম বিধায় রাজশাহী ইঞ্জিনিয়ারিং কলেজে আর পরীক্ষা দেওয়া হয় নাই। কারণ আমি বুয়েটের ইন্টারভিউতে আশা করছিলাম যে যদি বা ওয়েটিং লিস্টে নাম ওঠে সেই আশায়, কিন্তু অপেক্ষা করতে করতে একসময় আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যাই। যাই হোক, এই বাড়ি ভাইয়া অনুপ্রেরণায় আমি চিটাগাং ইঞ্জিনিয়ারিং কলেজে যাই এবং রিটেন ইন্টারভিউ দেই, ভাইবা দেই, মেডিকেল দেই, তারপরে সিলেক্টও হয়ে যাই। এটা আমার কল্পনার বাইরে ছিল, কারণ আমার দেশের বাড়ি পাবনা। আমি এডওয়ার্ড কলেজের ছাত্র ছিলাম, তাই এডওয়ার্ড কলেজ থেকে সরাসরি চিটাগাং ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হওয়া বেশ তখনকার আমলে যোগাযোগের কারণে অনেক দূরেই ছিল। যা হোক, আমরা ইতিমধ্যে টরন্টো শহরে ঢুকে পড়েছি। এটাকে টরন্টো নিউ টাউন বলতে পারেন। এরপরে আমাদেরকে টরন্টো ডাউন টাউন হয়ে আমাদের গন্তব্যস্থানে যেতে হবে। চলুন আমরা যেতে থাকি এবং টরন্টো শহরটি দেখতে থাকি। যে কথা বলছিলাম, যাক, এই বাড়ি ভাই আমাকে উৎসাহ দিয়ে সেখানে নিয়ে যান এবং তিনি দীর্ঘদিন হোস্টেলে সিট না থাকার কারণে উনি সাময়িকভাবে আমাকে সিটের ব্যবস্থা করে দেন এবং পড়াশোনা করার ব্যাপারে তার বইপত্র দিয়ে, সাজেশন দিয়ে আমাকে অনেক সাহায্য করেন। তাই তার কথা আমার সারা জীবন ভোলার মতো নয়। তাকে আমি অনেক দিন ধরেই খুঁজছিলাম কৃতজ্ঞতা জানানোর জন্য, কিন্তু তাকে খুঁজে পাচ্ছিলাম না। কারণ উনি ইঞ্জিনিয়ারিং পাস করার পরে
বুয়েটের ইঞ্জিনিয়ারিং সেলে জয়েন করেন এবং বুয়েটের ইঞ্জিনিয়ারিং সেল থেকে উনি নাইজেরিয়া সরকারের পূর্ত ডিপার্টমেন্টে যোগদান করেন এবং সেখান থেকে দীর্ঘদিন চাকরি করে পর উনি এই আমেরিকা চলে আসেন। যা হোক, বর্তমানে উনি কানাডা আছেন। আমি একটি বিশ্বস্ত সূত্রে যখন জানতে পারলাম তখন তার সাথে যোগাযোগ করলাম এবং সেও আশ্চর্য হয়ে গেল এবং আমিও আশ্চর্য হলাম কিভাবে আমরা খুঁজে পেলাম একে অপরকে প্রায় সুদীর্ঘ 50 বছর পর। আপনারা দেখছেন আমরা ইতিমধ্যেই টরন্টো ডাউনটাউনের ভিতরে চলে এসেছি। এই শহরের এই ডাউনটাউনটি প্রায় 230 বছর পুরাতন ঐতিহ্য বহন করে। এই যে আমরা শহরের ডাউনটাউনের মধ্যে আছি, আমরা পুরান টরন্টো শহরে আছি, এটাকে ডাউনটাউন বলা হয়, একটা বাংলাদেশের গ্যান্ডারিয়ার মতো। আমি আর এই টরন্টো শহর সম্পর্কে কিছু বলবো না, তার কারণ এই শহরে এখন অনেক অনেক বাঙালি থাকেন এবং তারা সব বিষয়ে ওয়াকিবহাল আছেন। তাই আমরা এখানকার শুধু রাস্তাঘাটগুলি দেখতে দেখতে এগোতে থাকি। চলুন যাওয়া যাক। তার দেখে মনে হচ্ছে এটা ট্রাম লাইন, সামনে একটা ট্রাম আমরা মনে হয় দেখেছি একটু আগে। ট্রাম, মডার্ন ট্রাম। এই ট্রাম বসে আছে বাংলাদেশ স্কাই কানেকশনটা দেখতে চাইছিলাম, অনেক স্পেশিয়াস। তবে রাস্তার অবস্থা এত খারাপ, মানে ওল্ড টাউন যা হয় তাই আর কি, টরন্টো বলে কোনো মাপ নাই। ছোট ট্রাম লাইন দিয়ে গাড়ি চালানো রিস্ক। এখানে কিছু নতুন অ্যাপার্টমেন্ট উঠেছে, বিল্ডিং করতেছে। পার্কিং কেন কাম চলেন ফেললে চলেন তো এটা মনে হয় সম্ভবত চাইনিজ টাউন। এই যে দেখেন ওই যে চাইনিজ রেস্টুরেন্ট দেওয়া আছে, মেইন স্ট্রিট আছে। যা হোক, এই কানাডায় এই টরন্টো শহরে বর্তমানে বসবাসকারী বাড়ি ভাই সম্পর্কে যে কথাগুলো বলছিলাম সে প্রসঙ্গে আবার বলতে চাইলাম যে একবার তার সাথে দেখা করা দরকার, কারণ আমাদের দুজনেরই বয়স হয়ে গেছে। অ্যাটলিস্ট তাকে কৃতজ্ঞতা জানানো দরকার যে আপনার উপকারটা আমি ভুলি নাই এবং এটা ভোলার মতোও নয়। আপনার জন্য আমার অনেক দোয়া আছে। যাক, এই একটা প্রেক্ষাপট ছিল। আর একটা প্রেক্ষাপট ছিল আমার আপন চাচাতো বোন, তার মেয়ে বুয়েটের ইঞ্জিনিয়ার, বিয়ে হয়েছেও বুয়েটের ইঞ্জিনিয়ারের সাথে। তারা সপরিবারে কানাডা থাকে, তবে খুব বড় হওয়ার পর আমাদের সাথে ঘনিষ্ঠ পরিচয় হওয়ার আগেই তার বিয়ে হয়ে যায়। সেই সুবাদে সে একা একা কানাডা থাকে। এটা আমার কাছে মনে হচ্ছিল যে ঘনিষ্ঠ আত্মীয় হিসেবে তার সাথে দেখা করলে হয়তোবা সে অনেক খুশি হবে। সেদিকে আমরা যাচ্ছি। সম্পর্কে সে আমার ভাগ্নি হয়
এবং আপন চাস্ত বোনের মেয়ে, সেই সুবাদে আমি মনে করলাম এটা আমার একটা দায়িত্ব। যাক, এই সমস্ত দুইটা প্রেক্ষাপটে আজ টরন্টো যাচ্ছি। এই ফাঁকে টরন্টোর বাংলা টাউন বা অন্যান্য এলাকাসমূহ বিভিন্ন জিনিস দেখার ইচ্ছা আছে, যতটুকু সময় কভার করে সম্ভব হলে আজকেই আমরা এই সমস্ত বেড়ানোর জায়গাগুলো ঘুরে আবার ফিরে আসবো আমাদের বাফেলো হোটেলে। চলুন যাওয়া যাক। আমরা প্রথমেই যাচ্ছি আমার ইঞ্জিনিয়ার বাড়ি ভাইয়ের বাসায়। ওনার ঠিকানা হচ্ছে মাল্টা স্ট্রিট, স্কারবরো, অন্টারিও, কানাডা। আমরা কাছাকাছি চলে এসেছি, চলুন যাওয়া যাক। রাস্তায় প্রচুর ট্রাফিক জ্যাম থাকায় আমাদের এখানে এসে পৌঁছতে প্রায় 3 ঘন্টা সময় লেগে গেল। আমরা বাড়ি ভাইয়ের বাসায় কিছুক্ষণ থাকবো, তো তারপরে আমরা আমার ভাগ্নির বাসার দিকে রওনা দেব। কিংস্টন রোড। আমরা মাল্টা স্ট্রিটে আমার যে সিনিয়র ভাই তার এলাকায় চলে এসেছি। আমরা তার বাসা খোঁজ করছি, তার বাসার আশেপাশে আমরা আছি। খুঁজে বের করতে হবে আমাদের, জিপিএস আমাদেরকে নিয়ে যাবে। টেসলাই নিয়ে যাবে। আপনারা জানেন, গাড়িতে আমার ছোট নাতনি আছে। সে আমাদের এই গন্তব্য স্থানে পৌঁছে গেছি বিবেচনা করে সে আগেই উৎফুল্ল হয়ে উঠল। এই মাত্র আমরা বাড়ি ভাইয়ের বাসায় এসে পৌঁছালাম। বাড়ি ভাই নিচ থেকে নেমে আসলেন আমাদেরকে রিসিভ করতে। দেখুন, আমরা বাড়ি ভাইয়ের বাসায় ঘণ্টাখানিক ছিলাম এবং পারস্পরিক কুশলাদি বিনিময় করলাম। অনেক দিন পর বাড়ি ভাইকে দেখে আমি নিজেও একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম। যা হোক, বাড়ি ভাই আমাদের জন্য খাবার দাবারের ব্যবস্থা করেছিলেন। আমরা খাওয়া দাওয়া করে গল্প করে অবশেষে এই বাসা থেকে আবার বিদায় নিলাম। বাড়ি ভাই বাসার বাইরে এসে আমাদেরকে বিদায় দিলেন। আমিও তার কাছে ক্ষমা চেয়ে নিলাম, কারণ জীবনে আর দেখা নাও হতে পারে। আজকে আর নয়, এখানেই শেষ করছি। আগামী পর্ব 6 দেখার জন্য অনুরোধ করছি, যেখানে আমরা টরন্টো থেকে কিচেনার শহরে যাব। ধন্যবাদ।